एक इंसान आया उसने उसको गोली मार दी। কাশ্মীর হামলার জেরে ভারত পাকিস্তান সীমান্তে গোলাগুলি, উত্তেজনা, ছাড় দিতে নারাজ কেউই। সন্ত্রাসবাদ বিরোধী অভিযান অব্যাহত পেহেলগামে। বিপুল সেনা উপস্থিতি সত্ত্বেও কাশ্মীরে হামলার ঘটনায় ভারতীয়দের মধ্যেই প্রশ্ন। দুদেশের কূটনৈতিক সম্পর্ক তলানিতে, পাল্টাপাল্টি পদক্ষেপে বন্ধ সীমান্ত পারাপার। পাকিস্তানে আমার অসুস্থ বাবাকে দেখতে এসেছিলাম, এখন সীমান্তরক্ষীরা আমাকে ঢুকতে দিচ্ছে না। আমাকে বলা হয় পাকিস্তানিদের ভারতে প্রবেশের অনুমতি নেই, তাই বাধ্য হয়ে আবার গ্রামে ফিরে যাচ্ছি। হবিগঞ্জের আজমেরীগঞ্জে সমিতির নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। রাজধানীতে বর্ষা শুরুর আগেই এডিস মশার বিস্তার বাড়ছে। ডেঙ্গু রোগী মশক নিধন কার্যক্রম শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি। তাওহীদ হৃদয়ের নিষেধাজ্ঞা ইস্যুতে ক্ষুব্ধ ক্রিকেটাররা বৈঠকে বসেছেন বিসিবি সভাপতির সাথে। মিটিং শেষে জানাবেন নিজেদের অবস্থান। আগামী বছরের শুরুতেই ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে চালুর আশা। রাজধানীতে প্রবেশ না করে সহজেই যাতায়াত করা যাবে দক্ষিণ ও পূর্ব অঞ্চলে। রেল লাইনের জ্যাম আর অটোগুলো ডাইন দিয়ে ধরার পরে এই গাড়িগুলো যাইতে পারে না। রিং রোডে আমাদের ঢোকা হলে খুবই কষ্ট, ছোট গাড়ির অত্যাচার আমরা চলতে পারি না। ট্রাফিকিং ব্যবস্থাটা জোরদার করতে পারি, তাহলে হয়তো বা আমাদের কাজের গতি বেড়ে যাবে। চুম্বকের টানে বুড়িগঙ্গার তলদেশ উঠে আসছে খুচরা পয়সা, সঙ্গী মিলেছে নানা রকম ধাতব বস্তু। নদীতে এই পেশা ম্যাগনেট মাঝি আবুলে। আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে আপনাদের সাথে আছি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। জম্মু কাশ্মীরে সন্ত্রাসী হামলার জেরে ভারত ও পাকিস্তান সীমান্তে চরম উত্তেজনা বিরাজ করছে। সেখানে দুই দেশের সেনাবাহিনীর তৎপরতাও বেড়েছে। সকালে নিয়ন্ত্রণ রেখা বা LOC এর একাধিক পয়েন্টে দুদেশের সেনাদের মধ্যে হয় গোলাগুলি। শুক্রবার ভারতের সেনাবাহিনীর বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করে দেশটির একাধিক গণমাধ্যম। তাদের দাবি, পাকিস্তানের তরফ থেকে প্রথমে গুলি ছোড়া হয়েছে ভারতের সেনাদের লক্ষ্য করে, যার পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সৈন্যরা। পাল্টাপাল্টি এই গোলাগুলিতে হতাহতের কোনো তথ্য দেয়নি ওই গণমাধ্যম। এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি ভারত বা পাকিস্তান সরকার। এদিকে পেহেলগামে বন্দুকধারীর হামলার জেরে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে দেশটির নিরাপত্তা বাহিনী। সকালে বান্দিপোরা এলাকায় সাম্প্রতিক হামলায় জড়িতদের সন্ধানে অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এই সময় অস্ত্রধারীদের সাথে ব্যাপক গোলাগুলির খবর পাওয়া গেছে। ঘিরে রাখা হয়েছে এলাকাটি, তবে হতাহতের কোনো তথ্য দেয়নি ভারতের প্রতিরক্ষা দপ্তর। পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পরই উপত্যকায় ব্যাপক অভিযান চালানো হচ্ছে। অস্ত্রধারীরাও পাল্টা হামলা করছে। এর আগে বৃহস্পতিবার অঞ্চলটির উধামপুর এলাকায় সেনাবাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়, এতে প্রাণ যায় দুজনের। দর্শক, কাশ্মীরে সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে ভারতের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়। সুকান্ত, জম্মু কাশ্মীরে তো সেনা অভিযান চলছে, এরই মধ্যে পাকিস্তান ভারত দুই পক্ষে গোলাগুলি হয়েছে, সেখানকার পরিস্থিতি এখন কেমন? দেখুন, যেটা ভারতের হচ্ছে জম্মু কাশ্মীর অধিকৃত, যে ভারত অধিকৃত, যে সেখানে কিন্তু যথেষ্ট উত্তেজনা রয়েছে এবং একটা চারিদিকে একটা যুদ্ধের সাজো সাজো রব কিন্তু ইতিমধ্যেই গোটা জম্মু এবং কাশ্মীর জুড়ে দেখা গিয়েছে। ইতিমধ্যেই ভারত সরকার, প্রতিরক্ষা দপ্তর, তারা কিন্তু প্রচুর সেনা সেখানে মোতায়েন করেছে। শুধু তাই না, যুদ্ধের সমস্ত সরঞ্জাম সেখানে আরো অতিরিক্ত ভাবে কিন্তু মজুত করছেন। ইতিমধ্যেই যে যারা নিহত হয়েছেন তাদের যে শবদেহ, সেটা কিন্তু তাদের বাড়িতে, তাদের নিকট আত্মীয়দের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে শেষকৃত্যের জন্য। পাশাপাশি যারা আটকে পড়ে রয়েছেন, শুধু ভারতীয় নয়, অন্য দেশের যারা বিদেশি পর্যটক, তাদেরও কিন্তু বায়ুসেনার বিশেষ বিমানে তাদের কিন্তু তাদের গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া
ব্যবস্থা করেছে ভারত সরকার। বাকি যে জঙ্গি যারা আর সন্ত্রাসী যারা এই হামলা ঘটিয়েছে বা তাদের সাথে যুক্ত, তাদের গ্রেপ্তারের জন্য কিন্তু জোর তল্লাশি চলছে গোটা জম্মু কাশ্মীর জুড়ে। সমস্ত সীমান্ত অর্থাৎ যেখান থেকে বর্ডার আউটপোস্ট সেগুলো সিল করে দেওয়া হয়েছে অনির্দিষ্টকালের জন্য। পাশাপাশি সেনাবাহিনীকে 24 ঘন্টার জন্য কিন্তু প্রস্তুত থাকতে বলা হয়েছে। সেনাবাহিনী এবং ইমার্জেন্সি সার্ভিসেস এর সঙ্গে যারা যুক্ত প্রত্যেকের ছুটি আগামী 1 মাস সমস্ত ছুটি বাতিল করা হয়েছে সেসব বিভাগের যারা দপ্তরীয় বিভাগীয় কর্মী তাদের। এছাড়াও যে স্কুল কলেজ যেগুলি রয়েছে সেগুলোতেও কিন্তু যেমন ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, সরকারি দপ্তর সেখানেও ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি আরেকটি বিষয়, শুধু জম্মু কাশ্মীর নয়, জম্মু কাশ্মীরের ঘটনা শিক্ষা নিয়ে গোটা ভারতবর্ষে যেখানে যেখানে পর্যটন কেন্দ্র রয়েছে সেখানে সেখানে কিন্তু সেই সব রাজ্যের সরকার ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে যাতে আর এই ধরনের ঘটনা না ঘটে, আর এই ধরনের কোনো জীবনহানির ঘটনা না ঘটাতে পারে সন্ত্রাসীরা। শ্রীকান্ত, নিহতদের মধ্যে তো পশ্চিমবঙ্গের বাসিন্দাও রয়েছেন। হামলা নিয়ে কঠোর বার্তা দিয়েছেন সেখানকার বিজেপি নেতারা। বড় কোনো কর্মসূচি কি আসতে পারে? আরেকবার প্রশ্নটা যদি বলেন। না, আমি বলছিলাম যে আপনি তো পশ্চিমবঙ্গে রয়েছেন, তো যারা নিহত হয়েছেন তাদের মধ্যে পশ্চিমবঙ্গের মানুষও রয়েছে তো, এবং এই বিষয়ে হামলা নিয়ে কঠোর বার্তাও দিয়েছেন সেখানকার বিজেপি নেতারা। বড় কোনো কর্মসূচি কি আসতে পারে? দেখুন, বড় কর্মসূচি বলতে রাজ্য ভিত্তিক যে প্রতিবাদ কর্মসূচি, মোমবাতি মিছিল, পাকিস্তানের পতাকা পোড়ানো, এগুলো যেমন চলছে। পাশাপাশি যে ভারত সরকারের তরফ থেকে কোনো যুদ্ধের ইঙ্গিত অর্থাৎ সামরিক হানার এখনো পর্যন্ত কিন্তু কোনো ঘোষণা দেয়নি ভারত সরকার, কিন্তু সামরিক যে হানা তার বা যুদ্ধের যে একটা পরিস্থিতি তার জন্য কিন্তু সমস্ত প্রস্তুতি কিন্তু ভারত নিয়ে রেখেছে। ইতিমধ্যেই যে 72 ঘন্টা প্রায় হতে চললো যে তিন সীমান্তে কিন্তু দুই দেশের সেনাবাহিনীর মধ্যে গুলি বিনিময় চলছে। সেখানে যে সীমান্তবর্তী যে গ্রাম সেখান থেকে কিন্তু যারা গ্রামবাসী তাদের নিরাপদ জায়গায় সরিয়ে আনছে সেনাবাহিনীর লোকেরা, তাদের সেখানে ত্রাণ শিবির করে সেখানে রাখা হচ্ছে গ্রামবাসীদের, যাতে এই গোলাগুলিতে কোনো ভারতীয় গ্রামবাসী, নিরীহ গ্রামবাসী যাতে না মারা যান। এছাড়াও পর্যটকদের সমস্ত দেশ এবং বিদেশের পর্যটকদের কাশ্মীরে কিন্তু এখন আপাতত নিষেধাজ্ঞা রয়েছে সেখানে যাবার জন্য। দেবাশিস, ধন্যবাদ সুকান্ত যুক্ত হবার জন্য। ভারত পাকিস্তান কূটনৈতিক সম্পর্ক এখন তলানিতে। কেন্দ্রীয় সরকারের যে কোনো পদক্ষেপে সমর্থন দিয়ে প্রতিবেশী দেশে হামলারই সবুজ সংকেত দিচ্ছে ভারতের বিরোধী দলগুলো। ছাড় দিতে নারাজ পাকিস্তানও নয়াদিল্লিকে পাল্টা জবাব দিতে একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে ইসলামাবাদ। কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে চিরবৈরী ভারত পাকিস্তানের উত্তেজনার পারদ তুঙ্গে। প্রতিবেশী দুদেশে রীতিমতো যুদ্ধাবস্থা। সংকট সমাধানের লক্ষণ তো নেই, উল্টো পাল্টাপাল্টি পদক্ষেপে পরিস্থিতি ঘোলাটে। বিন্দুমাত্র ছাড় দিতে রাজি না কোনো পক্ষ। পরস্পরের বিরুদ্ধে দুদেশই নিয়েছে সমসংখ্যক কূটনৈতিক পদক্ষেপ। পানিবণ্টন চুক্তি স্থগিত করায় একে যুদ্ধ ঘোষণা হিসেবে দেখছে পাকিস্তান। অতীতে শর্তভঙ্গের অভিযোগ উঠলেও এবারই প্রথম সিমলা চুক্তি স্থগিত করতে যাচ্ছে ইসলামাবাদ। এই চুক্তির শর্ত অনুযায়ী মতপার্থক্য থাকলেও নিয়ন্ত্রণ রেখা বা এলওসি অতিক্রম করবে না দুদেশের সেনারা। কূটনৈতিক উত্তেজনা যখন চরমে, তখন মোদী সরকারকে পাকিস্তানে হামলার অলিখিত অনুমোদন দিচ্ছে ভারতের সব রাজনৈতিক দল। কংগ্রেস সহ অন্য প্রতিপক্ষরাও কেন্দ্রীয় সরকারের যে কোনো পদক্ষেপকে সমর্থনের ঘোষণা দিয়েছে। তিন স্তরের নিরাপত্তা থাকা সত্ত্বেও কিভাবে এই ত্রুটি ঘটল? সরকার সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ায় তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নেয়নি, তবে আমরা জাতির স্বার্থে সরকারের সিদ্ধান্তকে সমর্থন করব। প্রধানমন্ত্রী মোদীর গৃহীত সিদ্ধান্তই চূড়ান্ত। সবাইকে বার্তা দিতে চাই, জাতি হিসেবে আমরা ঐক্যবদ্ধ। যেসব দেশ সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে, কেন্দ্রীয় সরকার চাইলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। আত্মরক্ষার স্বার্থে পাকিস্তানের বিরুদ্ধে বিমান ও নৌ অবরোধ আন্তর্জাতিক আইন অনুযায়ী এখন বৈধ। এটা রাজনৈতিক বিভাজনের সময় নয়। সরকার যে সিদ্ধান্ত নেবে আমরা সেটাই সমর্থন করব।
পরস্পরের বিরুদ্ধে দুদেশের অনমনীয় মনোভাবের কারণে এশিয়ায় নতুন যুদ্ধের শঙ্কা জোরালো হচ্ছে। অতীতে একাধিকবার যুদ্ধে জড়িয়েছে পাকিস্তান ও ভারত। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ভারত পাকিস্তানের পাল্টাপাল্টি কূটনৈতিক পদক্ষেপে বন্ধ দুদেশের সীমান্ত পারাপার, তাতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। ভিসা হাতে পেয়েও পেরোতে পারছেন না কাঁটাতার। সীমান্তের একপাশে 3 সন্তান, অপরদিকে বাকিরা। ইন্দির বিবির সংসার ভারতে, কিন্তু পরিবার থাকে পাকিস্তানে। অসুস্থ বাবাকে দেখতে পাকিস্তান গিয়ে এখন নিজ দেশেই ফিরতে পারছেন না এই নারী। ভিসা সংক্রান্ত কাগজপত্রের জটিলতায় আটকা পড়েছেন সীমান্তে। পাকিস্তানে আমার অসুস্থ বাবাকে দেখতে এসেছিলাম। এখন সীমান্তরক্ষীরা আমাকে ঢুকতে দিচ্ছে না। আমার 6 সন্তানের 3 জন ভারতে রয়েছে। প্রায় একই ধরনের ঘটনার শিকার পাকিস্তানের নাগরিক অক্ষয় কুমার। আত্মীয়ের বিয়ে উপলক্ষে ভারতে যেতে চায় সে। 1 মাস আগে ভিসা হাতে পেলেও এখন যাওয়ার উপায় বন্ধ তার। আমাকে বলা হয় পাকিস্তানিদের ভারতে প্রবেশের অনুমতি নেই, তাই বাধ্য হয়ে আবার গ্রামে ফিরে যাচ্ছি। জম্মু কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তানের সম্পর্ক ঠেকেছে তলানিতে। 2 দেশই স্থগিত করেছে সীমান্ত পারাপার, ফলে বিপাকে পড়েছে সাধারণ মানুষ। সীমান্তবর্তী এসব এলাকায় একই ভাষা সংস্কৃতির মানুষের বসবাস, তাই পরিবার ও সামাজিক সম্পর্ক গড়ে ওঠে কাঁটাতারকে উপেক্ষা করেই। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। এদিকে কাশ্মীরে সন্ত্রাসী হামলায় নিহতদের পরিবারে চলছে শোকের মাতম। কেউ হারিয়েছেন সন্তান, আবার কেউ স্বামী। চোখের সামনে সবচেয়ে প্রিয় মানুষটির মৃত্যু দেখে অনেকেই আতঙ্কে আর শোকে হয়ে পড়েছেন স্তব্ধ। সেই দুর্বিষহ স্মৃতি ভুলতে পারছেন না প্রিয়জন হারানো স্বজনরা। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে শোকে বিহ্বল অনেকেই। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় কর্মরত বিতান অধিকারী দেশে ফিরেছিলেন পরিবারের সাথে ছুটি কাটাতে। স্ত্রী সন্তানকে নিয়ে পৃথিবীর ভূস্বর্গ খ্যাত কাশ্মীর গিয়েছিলেন আনন্দ ভ্রমণে, কিন্তু এটিই হবে তার জীবনের শেষ ভ্রমণ তা কে জানত। গেল মঙ্গলবার কাশ্মীরে সন্ত্রাসী হামলায় প্রাণ হারান বিতান। দক্ষিণ কলকাতায় বিতানের বাড়িতে চলছে শোকের মাতম। পুত্র শোকে মূর্ছা যাচ্ছেন তার বাবা। হামলার সময় সাথে থাকা স্ত্রী কিছুতেই ভুলতে পারছেন না দুর্বিষহ সেই স্মৃতি। আমি যে সামনে দাঁড়িয়েছি যাতে আমার হাজবেন্ডের কিচ্ছু যাতে না হয়, কিন্তু সঙ্গে সঙ্গে এখানে একটা গুলি করে। এখানে গুলি করাটা আমি দেখিনি, 2টো গুলি করেছে। একই দৃশ্য শৈলেশ কালাঠিয়ার বাড়িতেও। মঙ্গলবারের সন্ত্রাসী হামলায় নিহত হন তিনিও। তার স্ত্রী জানান, হামলাকারীরা সবাই ছিল মুখোশধারী। কিছু বুঝে ওঠার আগেই হঠাৎই ভারী অস্ত্র নিয়ে তার চোখের সামনে হত্যা করেন শৈলেশকে। আমার কোলে মারা যান আমার স্বামী, সন্তানরাও পাশে ছিল, কিন্তু তাকে বাঁচাতে কিছুই করতে পারিনি আমরা। শুধু হিন্দুই নয়, সন্ত্রাসীরা হামলা চালায় খ্রিস্ট ধর্মের অনুসারীদের উপরও, যাতে প্রাণ যায় নাথানিয়েলের। স্বামীকে হারিয়ে যেন পাগল প্রায় স্ত্রী। আমার স্বামী বারবার বলছিল যে সে খ্রিস্টান, কিন্তু তারপরও তাকে রেহাই দেয়া হয়নি। একই চিত্র কেরালার রামচন্দ্রের বাড়িতেও। স্ত্রী এবং সন্তানরা কোনোভাবে যেন ভুলতে পারছেন না নেই তাদের সবচেয়ে প্রিয়জন। কাশ্মীরে ভয়াবহ ওই সন্ত্রাসী হামলায় বিতান ও শৈলেশ সহ প্রাণ হারান মোট 26 জন। নিহতদের সবার বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। এ হামলায় প্রাণ হারানো সকলেই পুরুষ। নারী ও শিশুদের প্রাণে না মারলেও সন্ত্রাসীরা নিঃশেষ করে দিয়েছে বহু পরিবারের স্বপ্ন। রেজমানা সাইমা, যমুনা নিউজ। হবিগঞ্জের আজমেরীগঞ্জের সমিতির নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আহত শতাধিক মানুষ। সকালে উপজেলার নোয়াগড় এলাকায় হয় এই ঘটনা। পুলিশ ও স্থানীয়রা জানায়, গ্রাম পঞ্চায়েত সমিতি প্রতি বছর জমি, পুকুর ও ডোবা ইজারা দিয়ে থাকে। সমিতির তহবিলে বেশ কিছু টাকাও রয়েছে। এতদিন সমিতির নিয়ন্ত্রণ ছিল গ্রামের শাহজাহান মেম্বারের কাছে। সম্প্রতি এতে বাধা দেয় লতিফুল মেম্বারের লোকজন। এই নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এরই জেরে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। 2 ঘন্টা চলে সংঘাত। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
পোপ ফ্রান্সিসের শেষকৃত্যানুষ্ঠানে যোগ দিতে কাতার থেকে ইতালির উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ সময় দুপুর 12:25 পোপ ফ্রান্সিসের শেষকৃত্যানুষ্ঠানে যোগ দিতে কাতার ত্যাগ করে ভ্যাটিকানের উদ্দেশ্যে রওনা হন তিনি। রোমে ডক্টর ইউনূসকে স্বাগত জানাবেন ইতালি ও ভ্যাটিকান সিটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। সেখানে পৌঁছানোর 1 ঘণ্টা পর শুক্রবার স্থানীয় সময় বিকেল 3:15টায় প্রধান উপদেষ্টা সেন্ট পিটার স্কয়ারে যাবেন এবং সেখানেই পোপ ফ্রান্সিসের মরদেহের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। শনিবার স্থানীয় সময় সকাল 9:30 দিকে পোপ ফ্রান্সিসের শেষকৃত্যানুষ্ঠানে অংশ নিতে সেন্ট পিটার স্কয়ারে যাবেন ডক্টর ইউনূস। রবিবার বাংলাদেশ সময় দুপুর 12টায় লিওনার্দো দা ভিঞ্চি রোম ফিউমিচিনো বিমানবন্দর থেকে দেশের উদ্দেশ্যে যাত্রা করবেন প্রধান উপদেষ্টা। সোমবার ভোরে দেশে পৌঁছার কথা রয়েছে ডক্টর ইউনূসের। কিছু কর্মচারী ইউনিয়ন নেতার বাধার পরও আগামীকাল শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন PDBF এর ইতিহাসের সবচেয়ে বড় নিয়োগ পরীক্ষা। এর মাধ্যমে নিয়োগ পাবেন 1665 জন। নিয়োগের স্বচ্ছতার জন্য সেনাবাহিনী পরিচালিত প্রতিষ্ঠান MISTর তত্ত্বাবধানে হচ্ছে এই পরীক্ষা। এতে আগের মতো নিয়োগ দুর্নীতির সুযোগ না থাকায় কিছু কর্মচারী নেতা শুরু থেকেই বাধা দিচ্ছে বলে অভিযোগ PDBF কর্তৃপক্ষের। রেদওয়ান আহমেদের রিপোর্ট। গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করা, দরিদ্র অসহায় জনগোষ্ঠীর প্রশিক্ষণ ও কর্মসংস্থানের লক্ষ্যে গঠন করা হয় পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন PDBF। কিন্তু অনিয়ম, দুর্নীতি ও জনবল ঘাটতির কারণে এখনও লক্ষ্য অর্জন করতে পারেনি প্রতিষ্ঠানটি। নিয়োগও বন্ধ প্রায় 20 বছর। রাজনৈতিকভাবে সুপারিশপ্রাপ্ত চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মচারীদের মাধ্যমে চলছিল প্রতিষ্ঠানটির কার্যক্রম। এদের অনেকের নিয়োগ নিয়ে ঘুষ, দুর্নীতির অভিযোগও রয়েছে। গণ অভ্যুত্থানের পর 1665 জন জনবল নিয়োগের উদ্যোগ নেয় PDBF এর নতুন প্রশাসন। 26 এপ্রিল শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রতিষ্ঠানটির ইতিহাসের সবচেয়ে বড় নিয়োগ পরীক্ষা। স্বচ্ছতা নিশ্চিতে সেনাবাহিনী পরিচালিত MISTর তত্ত্বাবধানে হচ্ছে পরীক্ষাসহ নিয়োগের সকল কার্যক্রম। আমাদের এই জনবলের ঘাটতিটা উপদেষ্টা মহোদয় খুব সঠিকভাবে উপলব্ধি করেছেন এবং তার আনুকূল্য নিয়েই, তার সুপরামর্শ নিয়েই কিন্তু আমরা আমাদের এই নিয়োগ কার্যক্রম সম্পন্ন করছি। কিন্তু এতেই বাধে বিপত্তি। নিবন্ধনহীন অনির্বাচিত PDF কর্মচারী ইউনিয়নের ব্যানারে নিয়োগের বিরুদ্ধে আন্দোলনে নামেন কয়েকজন নেতা। সামনে আনা হয় অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ ও কর্মকর্তা কর্মচারীদের পদোন্নতি ইস্যু। তবে অভিযোগ আছে এর পেছনের বড় কারণ আগের মতো নিয়োগ দুর্নীতির সুযোগ হারানো। RL-এর এই উদ্দেশ্য কথা প্রসঙ্গে বলে ফেলেছেন 2002 সালে চাকরিচ্যুত কর্মচারী ইউনিয়নের 2 নেতা। এসব কাজেও অস্বচ্ছতার কিছু ছাপ পাওয়া যায় বিভিন্ন সময়ে। আমাদের যে প্রজন্ম, আমাদের যে ভাই বোন আত্মীয় স্বজন আছে, এরই আমাদের কম বেশি একটা সংখ্যা দিয়ে উনি এটার একটা ব্যবস্থা করে। আপগ্রেড না হলে সেই জায়গায় থেকে যাইতেছে না, উনি নতুন লোক নিলে তো আর লাগতেছে না, ফলে প্রমোশন আবারও বন্ধ হয়ে যায়। কয়েকজন শ্রমিক নেতা ছাড়া PDBF কর্মকর্তা কর্মচারীরা মনে করেন MISTর মাধ্যমে নিয়োগ পরীক্ষা স্বচ্ছ হবে। আগের চেয়ে দুর্নীতি কমার পাশাপাশি অন্তত আরও 135টি উপজেলায় বাড়বে প্রতিষ্ঠানটির কাজের পরিধি। বর্তমান ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নেতৃত্বে PDBF-এ একটা নবজাগরণ, গুড গভর্নেন্স, ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি প্রতিষ্ঠা হচ্ছে এবং PDBF ইনশাল্লাহ অচিরে আরও এগিয়ে যাবে। আমি দুষ্কৃতিকারী বলবো, সুবিধালোভী বলবো, যারা এই নিয়োগের কার্যক্রমকে বিঘ্ন করতে চায়, বাধা প্রদান করতে চায় এবং তারা অপচেষ্টায় লিপ্তও রয়েছে। আন্দোলনকারীদের দাবি প্রসঙ্গে PDBF এর ব্যবস্থাপনা পরিচালক বলেন, অস্থায়ী নিয়োগ কোনো সমাধান নয়, ধাপে ধাপে বঞ্চিতদেরও পদোন্নতি দেয়া হবে বলে জানান তিনি। জনবল নিয়োগের পাশাপাশি যদি সকলকে পদোন্নতি দেওয়ার যে বিষয়টি আছে গুরুত্বপূর্ণ, এবং একই সঙ্গে অস্থায়ী সহকর্মীদেরকে যদি আমরা স্থায়ীকরণের একটা সুস্থ সুন্দর সমাধান করতে পারি, তাহলে আমার মনে হয় প্রতিষ্ঠানটি তার সক্ষমতা ফিরে পাবে এবং সৌন্দর্য ফিরে পাবে। PDBF এর উন্নয়নে সংস্কার কার্যক্রমকে এগিয়ে নিতে ষড়যন্ত্রকারীদের প্রতিহত করার আহ্বান PDBF কর্মীদের। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। জনতা পার্টি বাংলাদেশ JPB নামে নতুন আরও একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হয়েছে। দলটির চেয়ারম্যান অভিনেতা ইলিয়াস কাঞ্চন ও মহাসচিব সিনিয়র সাংবাদিক শওকত মাহমুদ। শুক্রবার সকালে রাজধানীর একটি হোটেলে আত্মপ্রকাশের পর দলটির চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেন, দেশের জন্য সততার সাথে কাজ করবে জনতা পার্টি বাংলাদেশ। নিরাপদ সড়ক আন্দোলনে বিগত সরকারগুলো থেকে সহযোগিতা না পাওয়ার অভিযোগ করেন তিনি।
যিনি নিরাপদ সড়ক চেয়ে আন্দোলন করে জীবনের ৩২ বছর কাটানোর পর এবার নিজেই রাজনীতিতে চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চন। গর্ব মোরা ইনসাফের দেশ স্লোগানে নতুন দলটি পরিচিত হবে জনতা পার্টি বাংলাদেশ, সংক্ষেপে জেপিবি নামে। জুলুম অত্যাচার করা হয়েছে। আত্মপ্রকাশ অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন জুলাই গণ অভ্যুত্থানে নিহত পরিবারের সদস্য ও আহতরা। এরপর দলের সূচনা ইশতেহার পাঠ করেন দলটির আহ্বায়ক কমিটির মহাসচিব সিনিয়র সাংবাদিক শওকত মাহমুদ। এমন রাজনৈতিক দলের কথা কেউ বুক ফুলিয়ে বলতে পারে না যারা দিল্লি, পিন্ডি, মস্কো, ওয়াশিংটন, বেজিংয়ের প্রভাবমুক্ত থেকে বাংলাদেশের সার্বভৌমত্বকে এগিয়ে নিয়ে যেতে পেরেছে অথবা বাংলাদেশি জাতিকে একটি ঐক্যবদ্ধ রাজনৈতিক গোষ্ঠীতে পরিণত করতে সমর্থ হয়েছে। এরপর দলের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন আহ্বায়ক কমিটির সবার নাম ঘোষণা করেন। এ সময় অভিযোগ করেন ৩২ বছর নিরাপদ সড়ক আন্দোলনে বিগত সরকারগুলো থেকে সহযোগিতা পাননি তিনি, তাই দেশের মানুষের জন্য কাজ করতেই নতুন এই দল। এই ৩২ বছরে আমি রাজনৈতিক সহযোগিতা আমি পাইনি, না পাওয়ার জন্যে ৩২ বছর আমার জীবন থেকে যে সময় আমি ব্যয় করেছি সেই সময়টি আমার আমি বলবো যে ব্যর্থতাই হয়েছে। সাংবাদিকদের শওকত মাহমুদ বলেন, উদার গণতন্ত্রে বিশ্বাসী একটি মধ্যপন্থী দল হবে জনতা পার্টি। জুলাই বিপ্লবের একটি সনদ জাতির জন্য অপরিহার্য বলেও মনে করেন তিনি। জানান, ইনসাফ কায়েম কমিটি নিয়ে ভুল বোঝাবুঝি থেকেই বিএনপি ছেড়েছিলেন তিনি। যে গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশে যখন নতুন জাতীয় ঐক্যের একটা আহ্বান এসছে এবং প্রয়োজনীয়তা দেখা দিয়েছে, আমি নতুন দল করেছি কারণ আমাদের ভেতরে কতগুলো উপলব্ধি আছে, সেই উপলব্ধির সঙ্গে হয়তো বিএনপির খানিকটা দূরত্ব থাকতে পারে। জাতীয় ঐক্য করতে সবাইকেই প্রয়োজন বলে মনে করেন নতুন এই দলটির নেতারা। সরকারের নিপীড়ন এমনই ছিল যে আমাদের অনেকেই তখন নির্বাচনে যেতে বাধ্য করা হয়েছে। তানভীর সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হলেই বোঝা যাবে নির্বাচন কমিশনের সদিচ্ছা ও সক্ষমতা, এতেই কমিশনের অ্যাসিড টেস্ট হবে, এমনটাই বলেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে জামায়াতের কর্মী সম্মেলনে অংশ নেন তিনি। এ সময় শফিকুর রহমান বলেন, জামায়াত আগামীতে এমন একটি বাংলাদেশ চায় যেখানে কোনো জুলুম নিপীড়ন হবে না, নতুন কোনো ফ্যাসিবাদের সৃষ্টি হবে না। সমাজের শান্তি শৃঙ্খলা বিনষ্টে যারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাদের আইনের আওতায় আনতে সরকারের প্রতি আহ্বান জানান জামায়াতের আমির। সম্মেলনে কেন্দ্রীয় স্থানীয় নেতাকর্মী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বর্তমান একটা নির্বাচন কমিশন হয়েছে, তারা বলেছেন ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন নাকি তারা উপহার দেবেন। আমরা তাদের একটু অ্যাসিড টেস্ট দেখতে চাই। তারা জাতীয় সংসদের নির্বাচন, যেটা দিয়ে দেশ শাসন হবে 5 বছরের জন্য জনগণের ম্যান্ডেট নিয়ে, সেই নির্বাচনের আগে তারা, জনগণ এখন সাফার করছে স্থানীয় সরকারের বিভিন্ন জায়গায় প্রতিনিধি না থাকার কারণে। স্থানীয় সরকার নির্বাচনটা দিন, আমরা দেখি আপনাদের সদিচ্ছা এবং সক্ষমতা কতটুকু। সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হলে আগামী জাতীয় নির্বাচন নিয়েও প্রশ্ন উঠবে, এই মন্তব্য করেছেন বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। সকালে রাজধানী ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। বলেন, অনির্বাচিত সরকার দীর্ঘদিন থাকলে বহুমাত্রিক বিপদ হতে পারে। সরকারের যদি সদিচ্ছা থাকে তাহলে এবছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সম্ভব। সাইফুল হক বলেন, কোনো পরাশক্তির কাছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বাংলাদেশ যেন ঝুঁকে না পড়ে সেদিকে লক্ষ্য রাখতে হবে। এ সময় রাজনৈতিক দলগুলোকে ঐক্য বজায় রেখে গণ অভ্যুত্থানের অর্জনকে ধরে রাখার আহ্বান জানান তিনি। একটা অনির্বাচিত সরকার বর্তমান পরিস্থিতিতে দেশের যে বহুমাত্রিক সংকট কোনোভাবে সেটাকে সমাধান করতে পারবে না। সেজন্য আমরা বিচার চাই, আমরা সংস্কারের গতি ত্বরান্বিত করতে চাই, সংস্কার চাই। পাশাপাশি 16 বছর ধরে মানুষ যে নির্বাচনের জন্য অপেক্ষা করছে, সেই নির্বাচনের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক সরকার হবে, দায়বদ্ধ সরকার হবে। অবশেষে যৌথ বাহিনীর জালে ধরা পড়লেন একটি কিশোর গ্যাং গ্রুপ প্রধান আশিক। শুক্রবার মধ্যরাতে অভিযানকালে কাফরুলের একটি বাসার ছাদ থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা করে সে, কিন্তু শেষ রক্ষা হয়নি। শেষ পর্যন্ত যৌথ বাহিনীর হাতে গ্রেপ্তার হয় পল্লবীর এই সন্ত্রাসী। এর আগে যমুনা টেলিভিশনের এই গ্রুপটি নিয়ে বিভিন্ন প্রতিবেদন প্রকাশ করা হয়, এতে আইনশৃঙ্খলা বাহিনী আরও তৎপর হয়। বহুদিন ধরে রাজধানীর মিরপুর অঞ্চল জুড়ে ভয়ঙ্কর হয়ে ওঠে
কিশোর গ্যাং। মিরপুরের পাড়া মহল্লার এই অপরাধী চক্রের তাণ্ডবে সাধারণ মানুষদের দিন কাটাতে হয় আতঙ্কের মধ্যে। এদিকে ছাদ থেকে লাফ দেওয়ার আশিকের অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে সে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সকালে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ছিল এই আয়োজন। নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, পরিচ্ছন্ন নগর গড়ি প্রতিপাদ্যে মশার ওষুধ ছিটানো ও পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। কর্মসূচিতে যোগ দেন স্থানীয় সরকার সচিবও। বলেন, জনস্বাস্থ্যের কথা বিবেচনায় নিয়ে এ পদক্ষেপ। ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসায় এবছর স্বাস্থ্য বিভাগের সাথে সমন্বিতভাবে কাজ করা হবে। এ সময় স্থানীয় সরকার উপদেষ্টার এপিএসের দুর্নীতির অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে কোনো তথ্য জানা নেই বলেন সচিব। কর্মসূচি সম্পর্কে ডিএসসিসির প্রশাসক বলেন, ডেঙ্গু মশার বিস্তার রোধে আগেভাগেই নেওয়া হলো পদক্ষেপ। আমাদের যিনি কর্মরত ছিলেন তিনি স্বেচ্ছায় তার পদ থেকে চলে গিয়েছেন এবং সেটা মন্ত্রণালয় থেকে সেই চিঠি ইস্যু করা হয়েছে। কিন্তু আপনারা সকলেই দেখেছেন অবৈধ সম্পদের অভিযোগ এসেছে। এগুলো আমরা জানি না, এগুলো আমাদের জানার এখতিয়ার মধ্যে নেই। মন্ত্রণালয়ের পক্ষ থেকে তদন্ত করার উদ্যোগ নেবেন? আজকের কাজ নিয়ে প্রশ্ন করেন। কোনো উদ্যোগ আমাদের মন্ত্রণালয়ে নেই। আজকের আমরা এই বিশেষ অভিযান শুরু করেছি, এটা চলমান থাকবে সব অঞ্চলে। একই সাথে আমাদের যে নিয়মিত কার্যক্রম, প্রতিদিন আমাদের 3 বেলা ঔষধ ছিটানো, সেই কার্যক্রমও নিয়মিতভাবে চলতে থাকবে। গণ অভ্যুত্থানের সুফল সাধারণ মানুষের কাছে এখনও পৌঁছায়নি বলে অভিযোগ করেছেন মানবাধিকার কর্মী ও চিন্তক ফরহাদ মজহার। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিশুদ্ধ পানির দাবিতে মানববন্ধন ও গণসমাবেশে কথা বলেন তিনি। ভাব বৈঠকই জুলাই কমিউনিটি অ্যালায়েন্স মিরপুর গণ অভ্যুত্থান সুরক্ষা মঞ্চের এই আয়োজনে ফরহাদ মজহার আরও বলেন, পানি নিয়ে ব্যবসা চলবে না। যে সরকার পানি বেচে বোতলে, সেই সরকার তার মানুষকেও বেচতে পারে। পানি নিয়ে ব্যবসা চলবে না। সবার জন্য বিনামূল্যে সুপেয় পানি নিশ্চিতের লক্ষ্যে অবিলম্বে পানি কমিশন গঠনের দাবি জানান ফরহাদ মজহার। অবিলম্বে পানির দাম কমানোর পাশাপাশি স্কুল, কলেজ ও পাবলিক প্লেসে বিনামূল্যে পানি সরবরাহেরও দাবি জানান তিনি। পানি আমাদের অর্থনৈতিক বিকাশের ভিত্তি। ফলে বাংলাদেশে আগামী যে উন্নয়নের নীতি, সে উন্নয়নের নীতিরও গোড়াতে থাকবে পানি। এই নীতির ভিত্তিতে অবিলম্বে তাকে একটি পানি কমিশন গঠন করতে হবে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের শুরুতেই চালু হবে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে। নানা জটিলতার কারণে কয়েক দফা কাজ শেষের মেয়াদ পেছালেও এখন অনেকটাই দৃশ্যমান সড়কটি। এটি চালু হলে রাজধানীতে না ঢুকেই উত্তর ও পশ্চিমাঞ্চল থেকে দক্ষিণ ও পূর্বাঞ্চলে যাতায়াত সহজ হবে। এই এক্সপ্রেসওয়েটিকে দেশের সবচেয়ে আধুনিক প্রযুক্তি সম্পন্ন সড়ক বলা হচ্ছে। পর্যায়ক্রমে সড়কটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও ক্লাউড কম্পিউটিং সিস্টেম ব্যবহারের পরিকল্পনা রয়েছে। রাজধানীকে এড়িয়ে উত্তর ও পশ্চিমাঞ্চল থেকে দক্ষিণ ও পূর্বাঞ্চলে যাতায়াত সহজ করবে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে। গাজীপুরের জয়দেবপুর মিরের বাজার হয়ে নারায়ণগঞ্জের ভুলতা মদনপুর পর্যন্ত সড়ক সার্ভিস লেন সহ উন্নীত হচ্ছে 6 লেনে। 48 কিলোমিটার সড়কটি উত্তরে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ও দক্ষিণে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাথে যুক্ত হয়েছে। মদনপুর হয়ে একটি অংশ চট্টগ্রাম এবং ভুলতা দিয়ে সহজ হবে সিলেটে যাতায়াত। এছাড়া আরেকটি সংযোগ রয়েছে ভোগড়াই ঢাকা ময়মনসিংহ মহাসড়কে। এক্সপ্রেসওয়েটি চালু হলে চট্টগ্রাম বন্দর থেকে উত্তরবঙ্গ সহ এসব অঞ্চলে পণ্য আনা নেওয়াতেও গতি আসবে, গাড়ির চাপ কমবে রাজধানীতে। তবে কাজে ধীর গতির অভিযোগ রয়েছে। সিঙ্গেল রোড, আপনার রেল লাইন আছে, রেল লাইনের জ্যাম, আর অটোগুলো ডাইন দিয়ে ধরার পরে এই গাড়িগুলো যাইতে পারে না। দেখা যায় যে সামনে আরেকটা গাড়ি এসে পরে সাইড করার কোনো জায়গা থাকে না। লিং রোডে আমাদের ঢোকা হলে খুবই কষ্ট, ছোট গাড়ির অত্যাচার, আমরা চলতে পারি না। বড় রাস্তাটা ছাইড়া দিলে আমাদের একটু সুবিধা হয়। চলাচল করতে আমাদের অনেক সমস্যা, এই রাস্তার কাজটা তো দ্রুত গতি করতেছে না। এক্সপ্রেসওয়ের কাজের কারণে দীর্ঘদিনের ভোগান্তির পর অপেক্ষা মসৃণ পথ চলার। যানজটের ভোগান্তি কমাতে গেল ঈদের আগে পরীক্ষামূলকভাবে ভোগড়া থেকে পূর্বাচল পর্যন্ত 18 কিলোমিটার সড়ক খুলে দেওয়া হয়েছিল। প্রকল্পের মধ্যে রয়েছে 40টি আন্ডারপাস, 3টি ব্রিজ, একটি ইন্টারসেকশন ও একটি ফ্লাইওভার, যার বেশিরভাগই এখন দৃশ্যমান। প্রকল্পের অগ্রগতি 66%। এখানে মেইনলি যেটা প্রয়োজন সেটা হলো ট্রাফিকিং ব্যবস্থা। হ্যাঁ, যেসব পয়েন্টে হচ্ছে আমাদের ট্রাফিক হচ্ছে, হ্যাঁ, সেই জায়গায় যদি আমরা ট্রাফিকিং ব্যবস্থাটা জোরদার করতে পারি তাহলে হয়তো বা আমাদের কাজের গতি বেড়ে যাবে। প্রকল্পের কাজে আরও কিছু সমস্যার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। চুরি যাচ্ছে বিভিন্ন মালামাল, আর্থিক ক্ষতির পাশাপাশি এতেও গতি কমছে কাজের। এছাড়া অদক্ষ চালক ও ছোট যানবাহনের চলাচলের কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনাও।
এই যে লাগাইছে নতুন, এগুলা রাতের বেলা থাকে না, খুললা চাষা চোরেরা লয়ে জায়গা, এগুলো কত না বাহারে দিব। আমাদের রাস্তার অনেক ম্যাটেরিয়াল চুরি হয়ে গেছে, পোস্টগুলো দেখতে পাচ্ছেন, পোস্টগুলো চুরি করে নিয়ে গেছে, অ্যান্টিগ্লারি প্যানেল এগুলো চুরি করে নিয়ে গেছে, ভেঙে ফেলছে। নানান জটিলতার কারণে আমাদের কাজটা স্লো হয়ে গেছে। 2018 সালের চুক্তির আওতায় 3,500 কোটি টাকার প্রকল্পটি বাস্তবায়নে চীনের সিচুয়ান রোড অ্যান্ড ব্রিজ গ্রুপ ও দেশীয় দুটি বিনিয়োগকারী প্রতিষ্ঠান এবং সড়ক ও জনপথ যৌথভাবে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে কোম্পানি গঠন করে। কাজ শুরু হয় 2021 সালে। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের শুরুতেই চালু হবে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে। জাহিদ হাসান, যমুনা নিউজ। কেউ ডাকেন চুম্বক আবুল, কেউ বা ম্যাগনেট মাঝি। ব্যতিক্রমী কাজের জন্যই এমন পরিচিতি বুড়িগঙ্গার আবুল হোসেনের। চুম্বকের মাধ্যমে নদীর তলদেশ থেকে পয়সা টুকিয়েই মাসে একটা বড় উপার্জন হয় তার। বলেন বুড়িগঙ্গা কখনোই খালি হাতে ফেরায় না কাউকে। ব্যতিক্রমী এই মাঝির চুম্বক যাত্রার আরও গল্প শোনাচ্ছেন ভাস্কর ভাদুরী, ছবি তুলেছেন রাকিবুল ইসলাম রাকিব। বুড়িগঙ্গার বাবুবাজার ঘাটে শত শত খেয়া নৌকার মাঝির ভিড়ে আছেন একজন ম্যাগনেট মাঝি আবুল হোসেন। যাত্রী পারাপারে নৌকার সিরিয়াল একটু বেশি হলেই মাঝ নদীতে বেরিয়ে পড়েন তিনি। সঙ্গী হয় 100 ফিটের লম্বা রশি আর 2 থেকে 2.5 কেজি ওজনের 3টি চুম্বক। নদীর তলদেশে পড়ে থাকা কয়েন কিংবা পয়সা কুড়াতে প্রতিবার চুম্বক ফেলার পর নৌকা নিয়ে প্রায় 1 কিলোমিটার পথ পাড়ি দেন ম্যাগনেট মাঝি। প্রথমবার চুম্বকের টানে উঠে আসে মাত্র 60 টাকা। এতে কিছুটা হতাশ ম্যাগনেট মাঝি। মন খারাপ নিয়ে তাই এবার বড় চুম্বক ফেললেন তিনি। প্রায় 20 মিনিট পর উঠে আসে 30 টাকার কয়েন। হাসি ফোটে আবুল মাঝির মুখে। এই বুদ্ধিটা ওই দেখতে গিয়ে মাথায় আইছে আর কি। পয়সা তখন দেখি ফালাইতে আছে, তো এই পয়সা কী করে উড়ান যায়? পয়সা যখন চোখের দেখা যখন পয়সা ফালাইতে আছে, এটি তো উড়ান দরকার। এই এরপরে গেলাম ইয়াতে আপনার দোলাইফার গিয়া এরপরে এইটা কিনে আনলাম আর কি। আবুল হোসেন জানান, সন্তানের জন্য অনেক বাবা মাই মানতের অংশ হিসেবে বুড়িগঙ্গায় পয়সা ফেলেন। সেই পয়সাকেই উপার্জনের অংশ বানিয়েছেন তিনি। প্রথম দিন আনছি ও গোলটা আনছি, গোলটা আনিয়ে টানতে আসি, টানের লগে 40 টাকা 50 টাকা 30 টাকা এরকম মরছি। উড়াইতে আপনার 5,000 টাকা হইল। প্রায় 20-25 দিনে 5,000 টাকা হয়েছে। তো 5,000 টাকা গাড়ি দিয়ে লাইছে, দিয়া এরপরে নোট লইলাম আর কি। পুরো বুড়িগঙ্গায় নয়, মূলত ঘাট এলাকাতেই পয়সার সন্ধান বেশি পাওয়া যায় বলে জানায় আবুল হোসেন। সঙ্গে থাকে নানা ধাতব বস্তু। এই জায়গাটায় বেশিরভাগ তাবিজ, তারপরে তালা, এইগুলি ওঠে বেশিরভাগ। এই তালা মানুষের বান মারে, মানুষের নষ্ট করে ফালায়। বড় বড় তালা একলগে 3-4টা করে একসাথে জোড়া দিয়ে হালায়। নদীর তলদেশ থেকে কয়েন তুলে আনতে ইতিমধ্যেই 10,000 টাকার চুম্বক ও রশি কিনেছেন আবুল মাঝি। গত 1 বছরে মোট বিনিয়োগের দ্বিগুণেরও বেশি টাকা উঠে এসেছে বলে জানান বুড়িগঙ্গার এই ম্যাগনেট মাঝি। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। তাহিদ হৃদয়ের নিষেধাজ্ঞা ইস্যুতে বিকেলে সংবাদ সম্মেলন করবেন ক্রিকেটাররা। এরই মধ্যে মিরপুরে উপস্থিত হয়েছেন তামিম ইকবাল ও মাহমুদুল্লাহ রিয়াদ। দুপুরে বিসিবি সভাপতি ফারুক আহমেদের সাথে বৈঠকে বসেন তারা। চলতি ডিপিএলে আম্পায়ারদের সঙ্গে তর্কে জড়িয়ে 2 ম্যাচের নিষেধাজ্ঞা পান মোহামেডান অধিনায়ক তাহিদ হৃদয়, কিন্তু 1 ম্যাচ নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফেরেন হৃদয়। বাইলজ পাল্টে তাকে এই অন্যায় সুযোগ দেওয়ার অভিযোগে সিসিডিএম কমিটির বিরুদ্ধে প্রতিবাদে টেকনিক্যাল কমিটির প্রধানের পদ ছাড়েন এনামুল হক মনি। বিসিবির চাকরি ছেড়ে দেন আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে সৈকত। তীব্র সমালোচনার মুখে হৃদয়ের শাস্তি পুনরায় বহাল করেন সিসিডিএম এর কনভেনার নাজমুল আবেদিন ফাইভ। এ বিষয়ে আরও জানাতে মিরপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আফনান পিয়াল। তাহিদ হৃদয় ইস্যুতে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? ক্রিকেটারদের ক্ষোভের কারণ জানতে পেরেছেন কি?
ধন্যবাদ। তাওহিদ হৃদয়ের ইস্যুটা আসলে এখন আর শুধু তাওহিদ হৃদয়ে সীমাবদ্ধ নয়, পুরো বাংলাদেশের ক্রিকেট এবং ক্রিকেটারদের ইস্যুতেই পরিণত হয়েছে। এবং তাওহিদ হৃদয়ের ইস্যুটা নিয়েই আমরা যতটুকু আগের রাতে জানতে পেরেছিলাম যে আজকে একটা প্রেস কনফারেন্স করবেন ক্রিকেটাররা, তামিম ইকবাল সেখানটায় নেতৃত্ব দিবেন। কিন্তু মিরপুরে আসার পর আমরা যেটা জানতে পেরেছি আরও নানা বিষয় নিয়ে তারা আলোচনায় বসেছেন। নামাজের আগে তারা মিরপুর একাডেমিতে আলোচনা করেছেন, নামাজের পর আমার ঠিক পেছনটায় বিসিবিতে যে হোম ড্রেসিং রুমটা আছে, বাংলাদেশ দলের যে ড্রেসিং রুম, সেখানে তারা মিটিং করছেন এবং খানিকক্ষণ আগে সেখানে উপস্থিত হয়েছেন ফারুক আহমেদ। অর্থাৎ ফারুক আহমেদের সঙ্গে তারা কথা বলে বিসিবি সভাপতির সঙ্গে তারা নেগোসিয়েশনে গিয়ে পরবর্তীতে তারা একটা প্রেস কনফারেন্স করবেন, তাদের দাবি দাওয়াটা উত্থাপন করবেন, তারা তাদের চাওয়া পাওয়ার কথাটা ব্যক্ত করবেন যে তারা আসলে কি চান। যতটুকু আমরা জানতে পেরেছি যে ঢাকা প্রিমিয়ার লিগ নিয়ে তাদের অনেক অসন্তোষের জায়গা আছে, ডিপিএল এবং বিপিএল এ ক্রিকেটারদের পেমেন্ট নিয়ে তাদের অনেক ক্ষোভের জায়গাটা আছে। সো এই ব্যাপারগুলো নিয়েই আসলে তারা আলোচনা করবেন ফারুক আহমেদের সঙ্গে। পিয়াল, ধন্যবাদ যুক্ত হবার জন্য। রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হলো বিউটিফুল বাংলাদেশ রান 2025 মিনি ম্যারাথনেতে অংশ নিয়েছেন 7 শতাধিক দেশি বিদেশি মানুষ। আয়োজকরা বলছেন বাংলাদেশের সম্ভাবনাময় এভিয়েশন ও পর্যটন খাতকে তুলে ধরতেই এই আয়োজন। ছুটির দিনের ভোর, আয়েশি ঘুম ছেড়ে রাজধানীর হাতিরঝিলে জড়ো হয়েছেন 7 শতাধিক দেশি বিদেশি মানুষ। উদ্দেশ্য বিউটিফুল বাংলাদেশ রান 2025 ব্যানারে দৌড়াবেন সুস্বাস্থ্যের জন্য, বার্তা দেবেন ভালো থাকার। বাংলাদেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরতে এভিয়েশন অ্যান্ড জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ ATJFB-র আয়োজনে এই দৌড় প্রতিযোগিতা। এতে অংশ নেন এভিয়েশন ও পর্যটন সংশ্লিষ্ট পেশাজীবী, কূটনীতিক, ট্রাভেলার, ইনফ্লুয়েন্সার ও পেশাদার রানাররা। ছিলেন ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাত, ব্রাজিল, আর্জেন্টিনা সহ 10 দেশের রাষ্ট্রদূত এবং প্রতিনিধিরাও। যদি আপনার শরীরকে সুস্থ রাখতে চান, আপনি কিন্তু দৌড়ের কোনো বিকল্প নেই। 19-20 বছর ঢাকাতে আমি, তো ঢাকায় আমি কখনো এই ধরনের প্রোগ্রামে অ্যাটেন্ড করি নাই, তো এটা আমার জন্য একটা নতুন এক্সপেরিয়েন্স। আয়োজনে ছিল 7.5 কিলোমিটার মূল দৌড় এবং 2 কিলোমিটার ফান রান। আয়োজকরা জানান দেশি বিদেশি পর্যটকদের কাছে বাংলাদেশের সৌন্দর্য ও আতিথেয়তা তুলে ধরাই আয়োজনের মূল লক্ষ্য। দূতাবাসগুলোর মাধ্যমে বিশ্বব্যাপী আমাদের পর্যটনের যেই একটা প্রমোশন সেটা হবে এবং আমরা এটা এরপর আরও বৃহৎ আকারে একটু আন্তর্জাতিক পর্যায়ে করার একটা পরিকল্পনা আমাদের রয়েছে। শরীর ভালো থাকলে আমি সব কিছু কাজ করতে পারি। এখন আমরা দেখবেন যে আমরা ঘরে বসে থাকি, ইন্টারনেট চালাচ্ছি। আমরা চাচ্ছি যে আমাদের জেনারেশন যারা আছেন সবাই বাইরে আসুক। আমরা আশা করি এর মাধ্যমে বাংলাদেশের পর্যটন এর ব্র্যান্ডিং হবে। দৌড়ে বিজয়ীদের জন্য পুরস্কার হিসেবে দেওয়া হয় ঢাকা থেকে রোম, জোহান্সবার্গ, মালদ্বীপ, ব্যাংকক এবং কক্সবাজার বিমানের রিটার্ন টিকিট। অংশগ্রহণকারীদের জন্য ছিল র্যাফেল ড্র, ছাতা, ফটো কন্টেস্ট এবং ইথিওপিয়ান এয়ারলাইন্সের পক্ষ থেকে প্লেন টিকিটের 10% ছাড়। দৌড়ের মাধ্যমে বিশ্ববাসীর কাছে বাংলাদেশের পর্যটন শিল্পকে পৌঁছে দিতে চান এই মিনি ম্যারাথনের আয়োজকরা। তারা বলছেন এটি শুধু দৌড় প্রতিযোগিতা নয়, বরং একটি উৎসবে পরিণত হয়েছে, যা বিশ্ববাসীর কাছে বাংলাদেশের পর্যটন শিল্পের কথা, বাংলাদেশের মানুষের আতিথেয়তার কথা পৌঁছে দেবে। তানফির সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা। পারমাণবিক চুক্তির বিষয়ে ইরানের সাথে ইতিবাচক আলোচনা হচ্ছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ট্রাম্প বলেন চুক্তির পথে ভালোভাবে এগোচ্ছে দুপক্ষ। বলেন ইরানের সামনে দুটি পথ খোলা রয়েছে, চুক্তি না হলে সেটি দেশটির জন্য ভালো ফল বয়ে আনবে না বলে হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট। তার আশায় এমন একটি সিদ্ধান্ত হবে তাদের মধ্যে যেটি বিপুল সংখ্যক মানুষের প্রাণ রক্ষা করবে। আগামী শনিবার তৃতীয় দফায় বৈঠকে বসবেন ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। And by the way, speaking of that, we're going to be filling it up. A lot of countries want to come in. I think we're doing very well with respect to Iran. আমি মনে করি ইরানের সাথে আমাদের খুব ভালো আলোচনা হচ্ছে। আমরা গুরুত্বের সাথে বৈঠকগুলো করছি। তাদের কাছে কেবল দুটি পথ রয়েছে, এর মধ্যে একটি মোটেও ভালো কোনো বিকল্প নয়। আমাদের মধ্যে খুব ভালো একটি সিদ্ধান্ত হতে পারে যাতে অনেক জীবন বেঁচে যাবে। এই ছিল দুপুরে বাংলাদেশে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।